Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু করছি ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। আজ আপনারা শুনবেন এই নভেলের 15তম পর্ব। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি ডার্সি কোটসের লেখা রহস্য কুঠি। আজ আপনারা শুনবেন এই ধারাবাহিক নভেলের 15তম পর্ব। বিশালাকার একটা কলসিতে করে জল নিয়ে উপরতলায় উঠে এলো সোফি আর জোসেফ। জোসেফ যখন নিশ্চিত হলো যে সোফির আর কোনো জিনিসের প্রয়োজন নেই, তখন সে সেই সেতুর ওপার থেকে বাকি লাগেজ নিয়ে আসার কথাটা বলল। সেই পুরনো লজ্জার সেতু, ওই বিপজ্জনক সেতুটার ওপর দিয়ে আবার একবার জোসেফের আসা যাওয়ার ভাবনাটা মন থেকে সরিয়ে রাখলো সোফি। তাড়াতাড়ি হাত মুখ ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ল সে ইচ্ছে করে। কাজ শেষ করে পাশের ঘরে যখন পোশাক পাল্টাতে গেল, তখন ঠান্ডায় কাঁপুনি ধরে গেছে ওর। চুলগুলো সুন্দর একটা বেনি করে লাইব্রেরিতে গিয়ে ঢুকলো সোফি। জোসেফও ফিরে এলো সেই সময়। ওদেরকে হাত নেড়ে ইশারা করলেন গ্যারেথ কাকা। টিনজাত মাংস আর মাখন লাগানো ব্রেড দিয়ে ওদের জন্য 2 প্লেট নাস্তা সাজিয়েছেন তিনি। নিজের প্লেটটা নিয়ে ডায়েরি ভর্তি একটা সেলফের সামনে বসে পড়ল জোসেফ। পেঁচানো হাতের লেখায় ভর্তি ডায়েরির ভেতর ঢুকে গেল সে খুব শিগগির। পড়ার ফাঁকে ফাঁকে মুখে রুটি তুলে দিচ্ছিল সে। টেবিলে বসে খেতে খেতে বই ভর্তি দেয়ালের দিকে চোখ বোলালো সোফি। গ্যারেথের হতাশা ভরা কথাটা মনে পড়ল সোফির। ফালতু মহিলা, যদি বইগুলোকে একটু লেবেল লাগিয়েও রেখে যেতেন। পেন্টিং এর দেখা মহিলাটির গর্বিত ভঙ্গি দেখে মনেই হয় না উনি কোনো বোকা বা আগোছালো মনোভাবের ছিলেন। কোনো পাগলাটে পণ্ডিত নন তিনি। প্রথমবার বিশাল এই গ্রন্থাগার দেখে যা মনে হয়েছিল সোফি। খুবই পরিচ্ছন্ন পরিপাটি মানুষ ছিলেন তিনি। একদমই হিসাব মেলে না এই গ্রন্থাগারের এলোমেলো বইয়ের ব্যাপারটা ওর সাথে। যে টেবিলের উপর গ্রিমলক সংক্রান্ত বই রাখার কথা ছিল, সেটার দিকে একবার তাকালো সোফি। এখনো শূন্যই রয়ে গেছে ওটা। প্রায় 15 দিন খোঁজাখুঁজির পরেও কিছুই পাওয়া যায়নি গ্রিমলককে নিয়ে। অবাক হয়ে সোফির কথাটা একবার ভাবল। হঠাৎই একটা ভাবনা এলো ওর মনে। লম্বা করে শ্বাস টানল সে। চোখের পলক ফেলে আধ খাওয়া নাস্তার প্লেটটা একপাশে ঠেলে সরিয়ে দিল। না, এত উত্তেজিত হওয়া যাবে না। কোনো নিশ্চয়তা নেই এই ভাবনার, একটা ধারণা মাত্র এটা। জোসেফের দিকে ঘুরল সোফি। ওর বলতে ইচ্ছে করলো, কিন্তু যদি এই ভাবনাটা সঠিক হয় তাহলে? আমি একটু দোতলায় যেতে চাই। কিন্তু জোসেফকে কোনো কিছুই মুখ ফুটে বলতে পারল না সোফি। ওর মুখের কথা মুখেই রয়ে গেল। দেখলো জোসেফ গভীর মনোযোগ দিয়ে একটা ডায়েরি পড়ছে। ঠোঁট দুটো বেঁকে আছে সামান্য। কোনো বোকা বোকা কথা বলার জন্য এই মুহূর্তে ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না, এই কথাটাই মনে হলো সোফির। এবার গ্যারেথ কাকার দিকে ঘুরে তাকালো সে।
দেখলো দুহাতে মাথাটা ধরে নিজের পেপারগুলো দেখছেন উনি, জোসেফের মতোই গভীর মনোযোগ দিয়ে। দরজার দিকে এগোলো সোফি। চুপিসারে দরজাটা খুলে বেরিয়ে গেল সে। হলওয়েতে ঢুকে তীক্ষ্ণ নজরে ঘরটা একবার দেখল। কোনো জায়গা থেকে শুরু করা যায়? না, কোনো উন্মুক্ত জায়গা হবে না ওটা। মিস বিশপ খোলামেলা কোথাও রাখবেন না গুরুত্বপূর্ণ কাগজগুলো, তাতে বাইরের কোনো লোকের হাতে পড়ে যেতে পারে। তার নিজস্ব বেডরুম বা কোনো পড়ার ঘরে রেখেছেন তিনি সেটা নিশ্চয়ই। সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল সোফি। চারদিকে একবার দেখল। নিজের জন্য গত রাতে যখন শোয়ার ঘর খুঁজছিল সে, তখনই মাস্টার বেডরুমটা চোখে পড়েনি ওর। খুব সম্ভবত সামনের দিকে হতে পারে ওটা। হলওয়েটা বাম দিকে 20 ফুটের মতো গিয়ে ভাগ হয়ে গেছে দুই দিকে। সোফি জানে সোজা সামনে গেলে আর একটা মোড় পড়বে ওই পথে। ওদিকটাতে কেনসিংটনের একটা অংশ ধসে পড়েছে। ওই অংশে নিশ্চয়ই বেডরুমটা হবে। ডান দিকের হলওয়েটা অপেক্ষাকৃতভাবে কম দীর্ঘ। শেষ প্রান্তের ঘরটা এলিসে। ওটা বাদ দিয়ে অন্য ঘরের দরজাগুলো খুলতে শুরু করলো সোফি। প্রথম কয়েকটা ঘর শূন্য অথবা কাপড় চাপা দেওয়া সামান্য কয়েকটা ফার্নিচার রয়েছে। চতুর্থ ঘরটাই মাস্টার বেডরুম। অনেক বড় ঘর, হালকা বাদামি আর সবুজ রঙের ওয়ালপেপার দিয়ে সাজানো। খাটটা ভেঙে পড়েছে। এসব থাকা সত্ত্বেও সোফি জানে এখনো ভালোই আছে ঘরটা। ঘরে যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো অত্যন্ত উন্নত মানের। ফায়ার প্লেসের ওপর একটা পোর্ট্রেট ঝুলছে একজন যুবকের। সোনালি চুল মাথায়, পুরনো আমলের পোশাক পরেছে। মাথা হেলিয়ে ছবিটা দেখতে লাগলো সোফি। ওর মনে হলো ইনি কি মিস বিশপের ভাই টমাস বিশপ? ফায়ার প্লেসের পাশে সাজিয়ে রাখা কতগুলো চেয়ার। এই ঘরটাতে দেখার মতো আর কিছু নেই। একটা ওয়ার্ডরোব, একটা টেবিল আর একটা খাট। ফায়ার প্লেসের পাশে আর একটা দরজা দেখা যাচ্ছে। স্টাডি বা স্টোর রুম হতে পারে ভেবে দরজাটা খুলে ফেলল সোফি। তো হতাশ হতে হলো। একটা ড্রেসিং রুম, কিছু কাপড় চোপড় রয়েছে ভেতরে। কাপড় চোপড়গুলো পোকায় কাটা আর পুরনো, তবে মোটামুটি ভালোই আছে এখনো। চারদিকে তাকিয়ে তেমন কিছু দেখতে পেল না সে। এরপর একটা ভাবনা মাথায় এলো সোফির। মূল ঘরটাতে ফিরে এলো সে। আলাদা ড্রেসিং রুম থাকতেও একটা আলমারি কেন রাখা হয়েছে এখানে? ভাবতে ভাবতে কাঠের আলমারিটার দিকে এগিয়ে গেল সোফি। দরজাটা টান মেরে খুলে ফেলল। ইয়াহ! এতক্ষণে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল সোফি। আলমারিতে কোনো কাপড় চোপড় রাখা হয়নি। অনেকগুলো তাক দেখতে পাচ্ছে ওটার ভেতরে সে। আর সেই তাকে রয়েছে ডজন ডজন বই আর পেপারস। সোফি ভেবে পেল না এই চিন্তাটা কেন ওর মাথায় আগে আসেনি। গ্রিমলক সংক্রান্ত কোনো বই বা কাগজপত্র নিচের ওই বিশাল লাইব্রেরিতে নেই। ওই অক্ষরের সমাধি ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাখেননি মিস বিশপ। এইখানে হাতের কাছে ওর সামনে রয়েছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। সপ্তাহখানেক ঘাঁটাঘাঁটি করে ফেলেছেন গ্যারেট কাকা, কিন্তু কিছুই পায়নি। আর তাতে অবাক হবারই বা কি আছে? আলমারির ভেতর রাখা বইগুলোর ওপর হাত বুলিয়ে ওগুলোর নাম পড়তে শুরু করলো সোফি। সবচেয়ে ওপরের তাকে ডায়েরিগুলো রাখা রয়েছে। ডায়েরিগুলো না খুলেই ও বুঝতে পারছে সেই দিনগুলোর কথা লেখা রয়েছে ওতে।
যেগুলো নিচের লাইব্রেরিতে পাওয়া যায়নি। ওই মিসিং ডায়েরিগুলোই পাওয়া যাবে এখানে। ঘাঁটাঘাঁটি করতে করতে একটা বই পরিচিত লাগলো সোফির কাছে। তাড়াতাড়ি করে বইটা বের করে আনলো সে। ছোটবেলায় যে বইটা ও বাবার কাছ থেকে পেয়েছিল, সেই বইটা। নিচের তাকে কতগুলো কাগজপত্র। বুঝলো সোফি ওগুলোতে অনেক কিছুই পাবে সে। বইটা হাতে তুলে নিল সোফি। শিরোনাম দেখতে পেল, লেখা আছে রহস্য ও অতি প্রাকৃত। জানলার কাছে এগিয়ে গেল সে বইটা হাতে নিয়ে। ঘন মেঘে ছেয়ে আছে আকাশ। দিনের আলোটুকুও ম্লান হয়ে এসেছে। গত রাতের মতো তোড়ে বৃষ্টি নামতেও খুব বেশি সময় বাকি নেই। তবু কিছুটা হলেও আলো এখনো আসছে সেই জানলা দিয়ে। সোফি চেষ্টা করলো জানলা দিয়ে আসার সামান্য আলোতে বইটা পড়তে। অনেক আগের পুরনো স্মৃতি মনে পড়তে লাগলো সোফি বইয়ের পৃষ্ঠা উল্টোতে উল্টোতে। তখন নেহাতি একটা বাচ্চা মেয়ে সে। সেই সময় ওর বাবা একদিন এক গাদা পরীর গল্প কিনে দিয়েছিলেন ওর হাতে। সেই সব ভয়ঙ্কর ভূতের কাহিনী পড়ে রাতের বেলা সোফির ঘুমে দুঃস্বপ্ন হানা দিত। প্রতিহিংসা পরায়ণ এক ভয়ঙ্কর প্রেতাত্মা ঘরে ঢুকে পড়ল সহসা। বইটার এই লাইনটার নিচে একটা ছবি। ছবিটায় দেখা যাচ্ছে মৃত বোনের পাশে এক মহিলা দাঁড়িয়ে আছে, দুই হাতে দুটো ধারালো কুঠার নিয়ে। পায়ের কাছে পড়ে থাকা বোনের ছিন্ন মস্তকটার দিকে এক দৃষ্টে চেয়ে আছে মহিলা। খুবই ছোট ছবিটা, তেমন কিছু বোঝা যায় না দেখে। তবু কেমন যেন জোসেফের সেই রোজ আন্টির কথা মনে পড়ে যাচ্ছে সোফির ওটা দেখে। দ্রুত পৃষ্ঠা উল্টে দিল সে। কিছু চ্যাপ্টারে ছায়ামূর্তির কথা আলোচনা করা হয়েছে। ভূত আর মরে গিয়ে ফিরে আসা প্রেতাত্মার কথা রয়েছে কিছু পৃষ্ঠায়। আর এখানেই শেষ অধ্যায়টাতে রয়েছে সেই বিশেষ জিনিসটার কথা, যা পড়ার জন্য এই বইটা খুঁজছিল সোফি। গ্রিমলক। শিরোনামটার নিচে লেখা রয়েছে শয়তানের সাথে আত্মঘাতী এক যুক্তি। লেখাটার বাম দিকে গ্রিমলকের একটা ছোট্ট ছবি, ডান দিকে ওর সম্পর্কে কিছু কথা লেখা। ছবিটা কালি ধ্যাবড়া, বোঝাও যাচ্ছে না তেমন কিছু, শুধু ওটার জলে চোখ দুটো যাচ্ছে। গায়ের লোমগুলো সরসর করে দাঁড়িয়ে গেল সোফি। বইটা তাড়াতাড়ি বন্ধ করে দিল সে। হঠাৎ করে ওর অনুশোচনা জেগে উঠল জোসেফকে সঙ্গে নিয়ে না আসার জন্য। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির তোড়ে জঙ্গলটা ঝাপসা দেখাচ্ছে। বাইরেটা দেখার জন্য জানলা দিয়ে উঁকি মারল সোফি। নুড়ি বিছানো পথে বৃষ্টিতে ক্ষয়ে যাওয়ার কারণে গাছের শেকড় বাকড় বেরিয়ে পড়েছে। মনে হচ্ছে এই অঞ্চলে এত ভারী বৃষ্টি এর আগে হয়নি অনেকদিন। ঠিক এই সময় জঙ্গলের প্রান্তে একটা কিছু নড়াচড়া করতে দেখলো সোফি। ঝুম বৃষ্টির ভেতর কেউ একজন যেন ঠায় দাঁড়িয়ে আছে। মাটির দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে। জানলায় কপালটা ঠেকিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো সোফি। জোসেফ নিশ্চয়ই এই বৃষ্টিতে বাইরে যায়নি। ঠিক এই সময় বিদ্যুৎ চমকে উঠল, আর সেই মুহূর্তেই ঘুরে দাঁড়ালো মূর্তিটা। চোখ তুলে তাকালো সোফির দিকে। আঁতকে উঠল সোফি। লাফিয়ে সরে এলো সে জানলার কাছ থেকে। আর সেই সময় প্রচন্ড শব্দে বাজ পড়ল একটা। আবার অন্ধকার হয়ে গেছে চড়াচড়।
জানলার খড়খড়িটা ঝনঝন করে উঠল বাজের বিকট শব্দে। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল সোফি। আবার যখন ঘুরে তাকালো জানলার দিকে, ভৌতিক মূর্তিটা তখন আর দেখতে পেল না সে। যেন প্রবল বৃষ্টি ওটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে চোখের পলকে। হলওয়েতে পায়ের আওয়াজ শোনা গেল। এগিয়ে গিয়ে ঘরের দরজাটা খুলে দিল সোফি তাড়াতাড়ি। জোসেফ দুই হাতে আঁকড়ে ধরল ওর কাঁধ। শক্ত হয়ে আছে ওর মুখটা। জোসেফ উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমার কি লেগেছে? সোফি কোনো মতে মিনমিন করে বলল, না না, আমি আমি ঠিক আছি। তোমাদের ভয় পাইয়ে দিতে চাইনি আসলে, সরি। উজ্জ্বল সোনালি আলো ছড়িয়ে পড়ল ঘরটাতে। গ্যারেথ কাকা এসে ঢুকেছেন ঘরে। ওর হাতে একটা জ্বলন্ত লণ্ঠন, অন্য হাতে একটা রাইফেল শক্ত করে ধরে আছেন তিনি। তীক্ষ্ণ চোখে পুরো ঘরটাকে জরিপ করে চলেছেন। সোফির গালে হাত বোলাতে বোলাতে জোসেফ জিজ্ঞেস করল, কি হয়েছে বলো? একবার মনে হলো যে এটা ওর মনের ভুল, কিন্তু সোফি তারপরেই টের পেল জোসেফের হাতটা কাঁপছে। স্বামীর বুকে একটা হাত রাখলো সোফি, তাকে আশ্বস্ত করতে চায়। তারপর এক সময় কেটে কেটে বলল, আমি একটু আগে জানলা দিয়ে মিস বিশপকে আবার দেখলাম। চমকে উঠেছিলাম আমি। ওরকম করে চেঁচানোটা ঠিক হয়নি আমার। সোফির কথায় দীর্ঘশ্বাস ছাড়ল জোসেফ। দুশ্চিন্তা ঝরে পড়ছে ওর ভাবভঙ্গিতে। তারপর গম্ভীর গলায় বলল, এভাবে আমাদেরকে না বলে এখানে চলে আসাটা ঠিক হয়নি তোমার। সোফি বলল, তোমাদের নিয়ে আসার ভাবনা এসেছিল আমার মাথায়। সেটা যাচাই করে নেওয়ার জন্য আমি একাই চলে এসেছিলাম এখানে। বলতে বলতে বইটা জোসেফের দিকে বাড়িয়ে দিল সোফি। বলল, এই দেখো, এইটাই হলো মিস বিশপের ব্যক্তিগত লাইব্রেরি। আলমারিটা দেখে নিঃশ্বাস ফেললেন গ্যারেথ কাকা। হায় ঈশ্বর! বইয়ের আলমারিটার দিকে বিস্ময় ভরা চোখে চেয়ে আছেন তিনি। লণ্ঠনটা টেবিলের ওপর রেখে বইগুলো বের করতে শুরু করলেন তিনি। ত্রস্ত হাতে ওগুলো নাড়াচাড়া শুরু করলেন। ভুলেই গেছেন কতদিনের পুরনো বই এইসব। বইগুলো দেখে জোসেফের মুখে চোখে উজ্জ্বলতা ফিরে এসেছে। সে বলল, মিস বিশপ গ্রিমলক সংক্রান্ত বইগুলো এভাবেই তাহলে আলাদা করে রেখে গেছে। রহস্য আর অতিপ্রাকৃত বইটা হাতে তুলে নিল সে। তারপর দু হাতে চেপে ধরল সোফির হাতটা। হাত টেনে নেওয়ার সময়ও পেল না সে। সোফিকে উদ্দেশ্য করে জোসেফ বলল, অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে তুমি সোফি, অসম্ভব রকম মেধাবী। স্বামীর স্তুতিতে লজ্জা পেয়ে গেল সোফি। লাল হয়ে উঠল ওর গাল দুটো। জোসেফ বলল, যদিও এই বাড়ি একা একা আবিষ্কারের অভিযানে বেরিয়ে পড়ার আগে আমাকে যদি বলতে তাহলে ভালো হতো। হালকা একটা ওয়ার্নিং প্রকাশ পেল জোসেফের কণ্ঠস্বরে, একটা স্নেহ মেশানো ছিল। সোফির হাতে একটু চাপ দিল জোসেফ। তারপর একটু হেসে বলল, যাকগে, ভালোই হয়েছে। বই খুঁজতে খুঁজতে হার্ট অ্যাটাক হওয়া থেকে তুমি আমাদের বাঁচিয়েছ। গ্যারেথ কাকা এর মধ্যেই সমস্ত বই বের করে এনে টেবিলের ওপর ছড়িয়ে ফেলেছেন। দুটো বই একসঙ্গে দেখতে শুরু করেছেন তিনি। উত্তেজিতভাবে চিৎকার করে উঠলেন গ্যারেথ কাকা। একটা অনুচ্ছেদ বের করে আঙুল দিয়ে চেপে ধরে জোসেফের দৃষ্টি আকর্ষণ করিয়েছেন তিনি। তারপর নিজেই পড়তে শুরু করলেন জোরে জোরে। আরো একটা নাম আছে, ব্ল্যাক থর্ন। একটা পৌরাণিক চরিত্র হচ্ছে এই গ্রিমলক। ছায়া শয়তান নামেও অনেকে চেনে একে।
মৃত্যু পথযাত্রীদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়, তারপর খুবই ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে আসে মানুষের জীবনে সেই এক পেশে চুক্তি। আত্মাটা দখল করে নেয় গ্রিমলক। মৃত্যু, মূল্যবান সম্পদ হারিয়ে ফেলা, এসব হলো সেই চুক্তির ফলাফল। এটুকুই বলা হয়েছে। আমরা যেটুকু জানি তার থেকে একটু বেশি হলেও জানা গেল। পড়া শেষ করে জোসেফকে উদ্দেশ্য করে বললেন গ্যারেথ কাকা। তারপর আলমারি থেকে এক বান্ডিল জার্নাল বের করে নিয়ে এলেন। বললেন, ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা আছে এগুলো। ধন্যবাদ ঈশ্বর, সবচেয়ে শেষের দিকের জিনিসগুলো চেক করব আমি। বইগুলোতে তেমন কিছু পেলে আমাকে জানিও। ছোট্ট বইয়ের আলমারিটার কাছে পরের কয়েক ঘন্টা কেটে গেল ওদের। যখন তিনজনের কেউ গ্রিমলকের ওপর কোনো লেখা পেল, জোরে জোরে পড়ে শোনালো একে অপরকে। তারপর খোলা অবস্থায় রেখে দিল বইটা মেঝের ওপর। বেশিরভাগ বইয়ে ওরা যেটুকু জানে তার চেয়ে অনেক বেশি তথ্য পাওয়া যাচ্ছিল না। মৃত্যুশয্যায় লোকজনের আত্মার বিনিময়ে ছল চাতুরিপূর্ণ একটা সর্বনাশা চুক্তি তৈরির কথা বলা হয়েছে। কোনো কোনো বইয়ে মধ্যযুগীয় কিছু কাহিনী লেখা রয়েছে। সবচেয়ে বড় রহস্য এবং অতিপ্রাকৃত বিষয় পাওয়া গেলেই সেটা আবার জোরে পড়তে লাগলো সবাই। জঙ্গলে ঘুরে বেড়ায় এই গ্রিমলক পিশাচ মৃত্যু মুখে পতিত হতে যাওয়া হতভাগ্য লোকেদের দুর্বল মুহূর্তে চুক্তির ছলনায় জড়ায়। একবার কৌশলে চুক্তিটা হয়ে গেলে নতুন দেহ ধারণ করার ক্ষমতা পায় গ্রিমলক। বর্ষা বা তীরের কোনো ক্ষতি করতে পারে না। ওটার হৃৎপিণ্ড ধ্বংস করে দিতে হয় ওকে শেষ করতে হলে। অনুচ্ছেদটা পড়ে লম্বা করে শ্বাস টানল সোফি। তারপর বলল, যখন আমি ছোট ছিলাম তখন ভেবেছি এই হৃৎপিণ্ড বুঝি ওর নিজের শরীরের হৃৎপিণ্ডটা, কিন্তু এখন তো মনে হচ্ছে ওটা যার শরীরে ভর করে বেঁচে থাকে তার কথাই বলা হচ্ছে। গ্যারেথের চোখের দিকে তাকানোর মতো শক্তি নেই সোফি। বইটা নিঃশব্দে টেবিলের ওপর রেখে দিল সে। এটা পরিষ্কার যে গ্রিমলককে মারতে হলে ওর প্রাণ ভ্রমরাটা ধ্বংস করে দিতে হবে। শুকিয়ে হালকা হয়ে যাওয়া অসহায় মেয়েটার কথা মনে পড়তেই বুকের ভেতর চিনচিন করে উঠল সোফি। না খেয়ে দিয়ে শুকিয়ে এমনিতেই মৃত্যুর কাছাকাছি চলে গেছে সেলিস। ওকে মেরে ফেলার কথা ভাবতেই অসুস্থ বোধ করলো সোফি। জীবনে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না সে ওরকম কিছু করতে হলে। অথচ এই একটি মাত্র উপায় খোলা আছে ওদের সামনে আপাতত। কথা বলল না জোসেফ। আস্তে আস্তে কঠিন হয়ে এলোর মুখটা। একটা খোলা ডায়েরি ধরে রেখেছে সে হাতে, কিন্তু একদমই পড়ছে না সে। গ্যারেথ কাকা উত্তেজিত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বললেন, মনে মনে কথাটা ভাবছি আমরা সবাই, কিন্তু মুখে আনতে পারছি না কেউ, তাই না? কিন্তু আমি দিব্যি খেয়ে বলছি, আমার মেয়ের শরীর থেকে ফোঁটা রক্ত ঝরানোর আগে তোমাদের দুজনকেই আমি শেষ করে দেব। জোসেফ এবার ভদ্র কিন্তু আদেশের সুরে বলল, শান্ত হও তুমি। জোসেফের দিকে তাকালেন গ্যারেথ কাকা। জানলা দিয়ে বিদ্যুতের আলো এসে মুহূর্তের জন্য ঘরটাকে আলোকিত করে তুলল। তোমরা ওর কথাই ভাবছিলে, অস্বীকার করো না, আমি জানি। জোসেফ বলল, নিশ্চয়ই কথাটা ভাবছিলাম। ওই বইয়ে বলা হয়েছে এলিসকে মারলে একমাত্র গ্রিমলক ধ্বংস হতে পারে। সেই কথাটা ভাবছিলাম, সেটা ঠিকই ধরেছ তুমি। কিন্তু বোকার মতো এটা কেন ভাবছো যে এলিসকে মারার কথা চিন্তা করছি আমি? পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বললেন গ্যারেথ কাকা। ওদের ওপর দৃষ্টি নিবদ্ধ হলো তার। তীব্র অভিযোগ ফুটে উঠেছে সেখানে। চোখ সরিয়ে নিল সোফি। তারপর বলল, আমি ওর কোনো ক্ষতি করার কথা মনেও আনতে পারি না।
জোসেফ জার্নালটা টেবিলের ওপর রেখে দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে বলল, আমরা কেউই সেটা করছি না কাকা। বিকল্প কোনো উপায় অবশ্যই খুঁজে নিতে হবে আমাদের। এলিসের শরীর থেকে ওকে বের করে এনে তারপর ওকে ধ্বংস করতে হবে, যাতে এলিসের কোনো ক্ষতি না হয়, অথবা অন্য কোনো শরীরে পাঠাতে হবে ওকে। সোফি, শুনেছ নিশ্চয়ই মিস বিশপ এই বিষয়ে গবেষণা করছিলেন? সোফি বলল, হ্যাঁ। বিষয়বস্তু পরিবর্তনে খুশি হয়েছে সে। চেয়ার টেনে জোসেফের পাশে বসে পড়ল সে। ওদের অন্য পাশে এসে বসলেন গ্যারেথ কাকা। জোসেফ জার্নালটা মেলে ধরল চোখের সামনে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের। আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।